আপনাদের সবাইকে স্বাগতম এএম গ্লোবাল পাথওয়েজ প্রেজেন্ট আরইউএসসি সাইকাস্টের বিশেষ সিরিজ হায়ার স্টাডি সিরিজে। আপনাদের সাথে আমি আছি সিরাজুম মনিরা প্রমা এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ রুহুল আমিন ভাই। পূর্বের এপিসোডে আমরা জেনেছি কিভাবে ইউনিভার্সিটি সার্চ করতে হয় এবং কিভাবে ইউনিভার্সিটি শর্টলিস্টিং করতে হয়, যেটা আজকের আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকে আমরা জানবো কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্রং করতে হয় যাতে ডকুমেন্টগুলো শুধুমাত্র ফর্মাল না হয়ে ইম্প্যাক্টফুল হতে পারে। ভাই, একেবারে শুরু থেকে শুরু করতে চাই। এসওপি আসলে কি এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ? আচ্ছা, এসওপি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। তো আমি আসলে কেন এই ইউনিভার্সিটিতে, কেন এই প্রফেসরের কাছে, কেন এই ল্যাবে, কেন এই শহরে, মানে সবকিছু মিলায় একটা উত্তর দেখতে হয় যে কেন আমি এই প্রোগ্রামের জন্য ফিট, এটাকে এই সব অ্যাঙ্গেলগুলো থেকে ব্যাখ্যা করা। এবং এটার একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, মানে মোটামুটি অধিকাংশ এসওপিতে হচ্ছে চাওয়াটা থাকে এরকম যে কয়েকটা কোশ্চেনের মতো থাকে যে তুমি কেন এই স্কুলের জন্য ফিট, তোমার আসলে এখানে আসার পরে তুমি কি করতে চাও, তোমার পাস্ট কাজ কীভাবে তোমার সাথে অ্যালাইন করে, এই ধরনের একটা কনভিন্সিং একটা স্টোরি ড্রিভেন ফরম্যাটে লেখা আর কি দরকার। মানে নট লাইক যে একটা স্টোরি মানে স্টোরির মতো হবে যে আমি ঘুম থেকে উঠলাম, উঠে এরকম হলো, ওইরকম না, কিন্তু লেখার উত্তরটা একটা স্টোরি টেলিং ফরম্যাটে থাকতে হবে। আচ্ছা ভাই, একটা স্ট্রং আর একটা ইউনিক ইম্প্যাক্টফুল এসওপি কিভাবে তৈরি করা যায়? আচ্ছা, সো একটা স্ট্রং ইউনিক এসওপি তৈরি করার জন্য যদি আমি শুরু থেকে বলি তাহলে হচ্ছে অনেকের ক্ষেত্রে কি হয় যে মানে এটা অনেকে অনেক রকমভাবে শুরু করতে পারে। তো প্রথমত আমি বলবো যে হচ্ছে এর আগে যারা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তাদের এসওপি দেখতে। তো এটা দেখার জন্য কিছু ওয়েবসাইট আছে, বিভিন্ন ইউনিভার্সিটির চান্স পাওয়া স্টুডেন্টদের এসওপি, যেমন সিএস এসওপি নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে সার্চ দিলেই হবে। তারপরে হচ্ছে এরকম মানে সিএস এসওপি, যেহেতু আমি কম্পিউটার সায়েন্সের ওটা বলা সহজ আমার জন্য। আর এছাড়া আমাদের ক্যাম্পাস থেকে, মানে আমাদের বাংলাদেশ থেকে যারা যায় তাদের, মানে আমরা ইউজুয়ালি বড় ভাইদের সাথে যোগাযোগে থাকি, তাদের এসওপি থাকে। তবে আমি একটা কথা বলবো যে এই কিছু কিছু কোচিং সেন্টার বা কিছু কিছু জায়গাতে আজকাল আমি দেখি যে একদম একটা জেনেরিক একটা টেমপ্লেটের মতো ধরায় দেয় যে এই টেমপ্লেটেই তোমাকে এভাবে লিখতে হবে। তো ওই জিনিসটা না সবসময় মানে আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। মানে ওইটা একটা, আমার কাছে মনে হয় যে একটা মিস ইনফরমেশনের মতো। ওটা একটা ওয়ে যেভাবে ওরা লেখে, কিন্তু এর বাইরেও আরও অনেক উপায় আছে। এই জন্য আমি বলবো যে এর আগে যারা যারা লিখে যে চান্স পেয়েছে তাদের মানে হচ্ছে চান্স পাওয়ার অ্যাঙ্গেলগুলো দেখা উচিত। এবং সেন্ট্রাল ফান্ডিংয়ের জন্য এসওপি খুব বড় একটা ফ্যাক্টর, মানে কারো এসওপি ভালো হলে সে ভালো মতো চান্স পেয়ে যেতে পারে। তো এটা হচ্ছে একটা। দুই নম্বর হচ্ছে যে আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে এমআইটির ইইসিএস এর একটা ওয়েবসাইট আছে, ওখানে স্যাম্পল এসওপি আছে 3-4টা। তো ওই এসওপির স্যাম্পলগুলোতে খুব সুন্দর করে কালার কোড করে ওরা দাগায় দিয়ে রাখছে, মানে যে কারো গাইডের জন্য যে কি কিভাবে প্রশ্ন করা উচিত এবং কি প্রশ্ন করে কিভাবে উত্তরগুলো লেখা উচিত। আর দিন শেষে এসওপি জিনিসটা না একদম পার্সোনালাইজড হওয়া দরকার। যে যত সুন্দর পার্সোনালাইজড ভাবে লিখতে পারবে তার জন্য তত ভালো, কারণ আমাদের এক একজনের স্টোরি কিন্তু এক এক রকম এবং মানে এক একজনের মোটিভেশন এক এক রকম। সো যে এটা যতটা সুন্দর করে পোর্ট্রে করা যায় আর কি, মানে পার্সোনালাইজড করে লিখলে ইউনিক করা যায়। অবশ্যই অবশ্যই। আচ্ছা, অনেক সময় ওয়ার্ড লিমিট, পেজ লিমিট নিয়েও অনেক রুলস থাকে, তো এটা কি ফলো করতে হয়? না করলে কি কোনো প্রবলেম? আচ্ছা, এটা সব জায়গায় থাকে না। যদি কোথাও লেখা থাকে যে তোমাকে এই ফন্টে বা এই এরকম থাকে যে 12 ফন্টে টাইমস নিউ রোমান দিয়ে হচ্ছে 1 ইঞ্চি সব দিকে গ্যাপ দিয়ে এভাবে লিখতে হবে 1 পেজের মধ্যে বা 2 পেজের মধ্যে। আর একটা হচ্ছে কোনো জায়গায় বলে যে নট মোর দ্যান 2 পেজেস। সো ও যেহেতু বলে দেয়নি, তো ও এক্সপেক্ট করতেছে 2 পেজেস। হ্যাঁ, আর একটা হচ্ছে অনেক জায়গাতে কিছু বলা থাকে না। সো কোথাও যদি বলা না থাকে তাহলে আমরা চাইলে 2 থেকে 2.5 পেজ 3 পেজ বানাই ফেলতে পারি। কোথাও যদি বলা থাকে তাহলে ওইটা ফলো করতে হবে, এর বাইরে ফলো না করা উচিত না। আর একটা জিনিস হচ্ছে এসওপি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, মানে কোথাও কোথাও শুধু এসওপি চাই, কোনো কোনো জায়গাতে এসওপি চাই আর রিসার্চ স্টেটমেন্ট চাই। মানে ওটা তখন ওরা 2 ভাগে ভাগ করে ফেলে, একটাকে বলে পার্সোনাল স্টেটমেন্ট আর একটা হচ্ছে রিসার্চ স্টেটমেন্ট। আর এসওপি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। তো স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে ইন জেনারেল, কোনো জায়গায় যদি শুধু স্টেটমেন্ট অফ পারপাস চাই তাহলে আমরা একটা ইন জেনারেল লিখবো যে আমি কি কি কাজ করেছি, আমি কেন, কই থেকে আসছি, আমার মোটিভেশন, আমি এখানে কেন আসতে চাই, আমি এখানে আসে এই ল্যাবে কি করে কি কাজ করব, কীভাবে ইম্প্যাক্টফুল হব নিজের জন্য, আপনাদের কীভাবে ইম্প্যাক্টফুল বানাবো। তো এখন যদি আমি এটাকে 2 ভাগে ভাগ করে ফেলি যে পার্সোনাল স্টেটমেন্ট কি আর রিসার্চ স্টেটমেন্ট কি। রিসার্চ স্টেটমেন্ট জিনিসটা শুধু হচ্ছে টেকনিক্যাল, মানে এটা ইউজুয়ালি আমেরিকাতে টিচার হতে গেলে, ইউনিভার্সিটি টিচার হতে গেলে বা পোস্ট ডকে গেলে অনেক সময় লিখতে হয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে মানে পিএইচডির জন্য লিখতে হয়। রিসার্চ স্টেটমেন্টটা একটা এরকম যে
আমি এই রিসার্চ করেছি, এটার পরে এটা করছি, এটার পরে এটা করছি, এটার পরে এটা করছি, এখানে এই ভুল হয়েছে, এটা শিখছি, এটা শিখে এভাবে লার্ন করছি। তো ওইভাবে কানেক্ট করে করে লিখে আমি এই ল্যাবে এসে এটা করতে চাই যেটা আমার প্রিভিয়াস কাজকে এইভাবে এভাবে কমপ্লিমেন্ট করে, এবং এই ল্যাবের এই রিসোর্সটা আমার জন্য এইভাবে ভালো। হ্যাঁ, আর পার্সোনাল স্টেটমেন্ট তখন সেই ক্ষেত্রে হয়ে যায় যে আমি মানে পার্সোনাল অ্যাক্টিভিটিটা, তো ওই ওই ধরনের জায়গাতে দুটা ভাগ হয়ে যাবে আর কি, মানে লেখার স্টাইলটা। তো এটা এক এক ইউনিভার্সিটির জন্য এক এক রকম হয় আর কি। আর হচ্ছে তা বাদে হচ্ছে ওই জেনেরিক যে ফরম্যাটটা বললাম, ওই ফরম্যাটটা ইউজ করে যদি স্টোরি টেলিং একটা অ্যাঙ্গেল চিন্তা করে লেখা যায় তাহলেই হলো। স্টোরি টেলিং বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নট লাইকলি যে একটা স্টোরি বানাইতে হবে। মানে আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আমি নিজেই এরকম ভুল করতাম এককালে, মনে হতো যে আমার অনেক বড় একটা স্টোরি অ্যাঙ্গেল থাকা লাগবে। যেমন হচ্ছে যে কথার কথা কেউ একজন হচ্ছে হয়তো মানে একটা ফায়ার এক্সটিংগুইশার বানাবে, কথার কথা। তো সে হয়তো বলতে পারে যে অমুক তারিখে বাংলাদেশের অমুক জায়গাতে অমুক গোডাউনে আগুন লেগে গেছিলো, তারপরে অনেক মানুষ মারা গেল, আমি সেদিন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে হচ্ছে আমি নিউজে দেখলাম, আমি খুব ডিভাস্টেটেড হয়ে গেলাম, বাংলাদেশে অমুক অমুক প্রবলেম। তো এই ধরনের স্টোরি দেখা যাচ্ছে ও চাইলে এই জিনিসই 2 পাতা লিখে ফেলতে পারবে বা দুই প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবে। তো এই স্টোরি টেলিং ফরম্যাটটা আসলে এইরকম না। স্টোরি টেলিং ফরম্যাট হচ্ছে যে আমি যা বলছি, আমার যে লেখাটা আছে, লেখাটার মধ্যে যেন একটা স্টোরির মতো অ্যাঙ্গেল থাকে, মানে যেন পড়তে একটা স্টোরির মতো মনে হয়, যেন ভালো লাগে। এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে আরেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কারোরই আসলে সময় নাই যে তোমার রেসিপিটা একদম A to Z বই পড়ার মতো করে লাইন বাই লাইন পড়ে মিনিং বুঝবে। সো তোমাকে সবসময় মনে রাখতে হবে যে এই লাইনটাই মানে লাস্ট লাইন। ধরো তোমাকে মাথায় রাখা লাগবে যে ফার্স্ট লাইনটা পড়তেছে, এটাই সে লাস্ট লাইন পড়বে, এরপরে কোনো লাইনে সে পড়বে না। তোমার দায়িত্ব প্রথম লাইন থেকে তাকে দ্বিতীয় লাইনে টেনে নিয়ে যাওয়া, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে টেনে নিয়ে যাওয়া, এভাবে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। যদি কোনো এক জায়গাতে লাইনটা বোরিং করে ফেলো তাহলে কিন্তু ইউজার আরটা পড়বে না, পড়ে ফেলে দিবে। এবং তুমি চিন্তা করো যে এরকম হাজার হাজার ছাত্র অ্যাপ্লাই করছে, ওরা এতগুলো এসওপি পড়তেছে, তো কারো তো আসলে হবে ইচ্ছা নাই পড়ার, ও একটা স্কিপিং মোডে থাকে। সো তোমাকে স্ট্যান্ড আউট করতে হবে তোমার লেখার মাধ্যমে। তো এই জায়গাতেই স্টোরি টেলিং সবসময় মানুষকে হুক করে বা টানে। যেমন ধরো যে কোনো স্টোরি দেখলে কিন্তু আমরা একটু মানে ইন্ট্রিগড হয়ে যায়, আচ্ছা ঠিক আছে দেখি তো কি হচ্ছে ভিতরে। তো ওইভাবে মাথায় রেখে লিখলেই আমার মনে হয় স্ট্রং বানানো সম্ভব। আচ্ছা ভাই, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মিস্টেক হচ্ছে, তো কমন মিস্টেক গুলো কি হয় এক্ষেত্রে? আচ্ছা, কমন মিস্টেক বলতে আমি এ পর্যন্ত অনেক ছেলেমেয়েরই এসওপি দেখছি, মোটামুটি প্রায় 100-150 স্টুডেন্টের এসওপি তো আমি দেখছি। তো সবাই যেটা করে, সবাই আসলে চ্যাট জিপিটি দিয়ে মানে একটা জেনারেল ফার্স্ট যে এসওপি, যে একটা এসওপি লিখে দাও, একটা অ্যাপ্লাই করতেছি, একটা এসওপি লেখার জন্য সাবমিট করে ফেলে। তো তার আগে আমার মতে হচ্ছে প্রথমত অ্যাপ্রোচ যে আমি দেখব যে অন্যান্য এসওপি যারা লিখেছে তারা কিভাবে লিখেছে, তাদের এসওপি লেখার স্টাইল কিরকম। তো প্রথমত 100-150 এসওপি আগে অন্যদের এসওপি দেখতে হবে, তার আগে এসওপি লিখবই না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সিভিকে ওভার এক্সপ্লেন না করা। আর 3 নম্বর হচ্ছে যে যে কোনোভাবেই হোক না কেন জেনারেলাইজ করা যাবে না সিভিটাকে, যেন মানে একটা সাধারণ মানুষের সাথে আমি বাদ পড়ে যাই। সবাই ওই জায়গাতেই আটকা পড়ে যায় যে খুব জেনারেলাইজ একটা সিভি হয়ে যায়, লাইনে লাইনের মধ্যে কানেকশনগুলো থাকে না, প্যারাগ্রাফে প্যারাগ্রাফে কানেকশন থাকে না, কোভারেন্স থাকে না, হুট করে একটা লাইন এক জায়গা থেকে নিয়ে চলে আসে, হুট করে একটা প্যারাগ্রাফ নিয়ে চলে আসে। সো প্যারাগ্রাফ এবং লাইনের মধ্যে কোনো জাম্প থাকা যাবে না। মানে সহজ করে যদি বুঝাই বলি যে আমি আন্ডারগ্রেডে এইটা নিয়ে কাজ শুরু করলাম, আন্ডারগ্রেডে এটা নিয়ে কাজ করলাম, সিভিতে যারা লেখে সিভিতে এক্সপ্লেন করেই হবে যে আমি আন্ডারগ্রেডে এটা নিয়ে কাজ করছি, এটাকে আমি এই জায়গায় পাবলিশ করেছি, এরকম টাইপের। তারপরে আবার হুট করে তারপরে আমি মাস্টার্সে এটা নিয়ে কাজ করেছি। তো এখানে না মানে কোনো কানেকশন নাই, কিন্তু এটা একটা জাম্প। এক্সাম্পলটা এইভাবে লিখতে হবে যে আমি যখন আন্ডারগ্রেডে পড়তে শুরু করলাম তখন আমি দেখলাম যে হঠাৎ করে একদিন আমি একটা জায়গায় ঘুরতে গেলাম, যে দেখলাম যে অনেক মানুষ এই নিয়ে প্রবলেমে পড়ছে। তো আমার কাছে মনে হলো যে এটা কীভাবে সমাধান করা যায়। এটা সমাধান করার জন্য আমি কয়েকজন মানুষের সাথে এভাবে কথা বললাম, বলার পরে আমি বুঝলাম প্রবলেমটা এরকম। আমি আমার স্কোপে দেখলাম যে তাহলে এই প্রবলেম এভাবে কাজ করছিল, সো আমি এটা করছি, এটার ফলে আমি এই আউটপুট আনছি, এই পেপারটা এভাবে পাবলিশ করছি, এবং সেটা এখন এতজন মানুষ পড়াশোনা করেছে, বা মানে এরকম একটা এক্সাম্পল। বা আমি ওটা নিয়ে একটা কমিউনিটি প্ল্যান করছি বা এরকম টাইপের। তো ওই যে এর আগের সেশনগুলোতে আমাকে বলা হয়েছিল যে আউটসাইড ওয়ার্কশপ বা আউটসাইড অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ম্যাটার করে কিনা। সো ওই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমি এসবের মধ্যে লিখছি, কানেক্ট করতেছি। সো দিন শেষে ইম্প্যাক্ট জিনিসটা কানেক্ট করে লেখার মতো, যে কথার কথা কেউ একজন একটা বই লিখছে, তাহলে তার ইম্প্যাক্ট
ইম্প্যাক্ট কি, যে আমার বইটা 4,000 কপি বিক্রি হয়েছে, এটা একটা ইম্প্যাক্ট। বা হচ্ছে সেই 4,000 কপি বইটা পড়ে হচ্ছে একটা ছেলে ন্যাশনাল রোবট অলিম্পিয়াড থেকে প্রাইজ পেয়েছে, এটা একটা ইম্প্যাক্ট। সো আমি যখন আমার এসওপি লিখছি তখন আমি এইভাবে লিখছি। সো যত কোয়ান্টিফাইবল নাম্বার দিয়ে ওটাকে বোঝানো যায়, বা যত ইম্প্যাক্টকে আবার জেনারেলাইজ করা যাবে না যে এর ফলে মানুষের জীবনে অনেক উপকার হয়ে গেছে, এরকম টাইপের না, মানে ওটাকে একটা মেজার বা কেপিআইয়ের মতো করে আর কি বোঝানো। এবং ওই যে লাইনে লাইনে যে জাম্প, যে ঠিক আছে তারপরে আমি ব্যাচেলার শেষ করলাম, ব্যাচেলার শেষ করার পরে আমি দেখলাম যে প্রবলেমটা তো সমাধান হচ্ছে না, প্রবলেমের এই প্রবলেমগুলো থেকে আছে। তো এই মোটিভেশন থেকে আমি আবার মাস্টার শুরু করলাম। সো তুমি অনেক কিছু হয়তো ডিফারেন্ট মোটিভেশন নিয়ে করছো, বাট তুমি যখন গল্পটা লিখবা তখন তোমার গল্পের জন্য স্টোরি টেলিংটা এইভাবে তৈরি হয়েছে, স্টোরি কার্ভটা তোমাকে বেস করে তোমাকে ভাবে লিখে যেতে হবে, যাতে হচ্ছে যে মানে ওইটা ভাবে আগায়। অনেক ক্ষেত্রে এটা পার্সোনালাইজড হয়ে থাকে, কিন্তু তোমাকে মোটামুটি এটা নিয়ে ব্রেনস্টর্ম করে করে চিন্তা করে করে লিখতে হবে। এবং সিভি আসলে রিরাইট করে করে লিখতে হয়। যেমন মানে প্রথম ভার্সন সিভি মানুষের কারোই ভালো হয় না, দেখা যায় যে 10, 15, 20টা, 30টা, 100টা লেখার পর যে সিভি মানে এসওপিটা অনেক ভালো হয়। তো ওইটা আর কি প্র্যাকটিস করে 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 একটা টাইমে আর কি তুমি যাই দেখবা বেশ ভালো হচ্ছে। এবং একটা পর্যায়ের পরে তুমি এসওপিটা রিভিউ করাতে পারো যে ভাই এসওপিটা এরকম হয়েছে, দেখেন কি কি ফিডব্যাক। আরও 3-4 জন থেকে ফিডব্যাক নিলে তারা মোটামুটি তাদের অপিনিয়ন দেয়। তো এই মোটামুটি হচ্ছে আমি দেখছি যে জেনারেলাইজেশনটা বেশি সমস্যা। অধিকাংশ মানুষজন জেনারেলাইজ করে লিখে ফেলে, বিকজ প্রথমত তো না বুঝে লিখছে যে কীভাবে আসলে কত ভ্যারিয়েশন হয়ে লেখে। আর 3 নম্বর ওই চ্যাট জিপিটি হোক, যে কোনো কিছু হোক, মানে চ্যাট জিপিটি খুব জেনারেলাইজ করে তোমাকে লিখে দেবে। তোমার কাজ হবে ওই জেনারেলাইজেশনটাকে ঠিক করে চ্যাট জিপিটি দিয়ে লেখাইলেও ঠিকঠাক করে লিখে নেওয়া আর কি, যাতে তুমি যা চাও সেটা আউটপুট নিয়ে আনতে পারো। আচ্ছা ভাই, এআই নিয়ে এখন বড় বড় ডিবেট চলছে, তো এআই দিয়ে এসওপি লেখাটা কি রিস্কি নাকি সেফ? আচ্ছা, হ্যাঁ, এটা গুড কোশ্চেন। এআই দিয়ে এসওপি ওইভাবে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এআই দিয়ে যে লিখলাম তাহলে মানে এটা কি হচ্ছে, মানে বাদ দিয়ে দিবে কিনা। তো এটা এমন না যে যে পেপারগুলো যেভাবে এআই ডিটেক্টর দিয়ে চেক করে বা ডিফারেন্ট প্ল্যাটফর্মে প্লেজারিজম চেক করে, ব্যাপারটা ওরকম না। অনেকে আবার দেখি যে মানে এসওপিটাকেও এআই দিয়ে ডিটেক্টর দিয়ে চেক করে। তো মানে এআই দিয়ে লিখলে যেন বোঝা না যায় যে আমি এআই দিয়ে লিখছি, কারণ আজকাল তো সবাই ইউজ করে, সব মানুষ দেখলেই বুঝতে পারে যে কোন লেখাটা এআই দিয়ে লিখেছি। সো যেমন হচ্ছে এম ড্যাশ বলে একটা জিনিস আছে, যে ড্যাশ দিয়ে দিয়ে লেখা একটু পরপর চ্যাট জিপিটি টাইপ টুলগুলা। সো ওই ধরনের ড্যাশগুলো মুছে ফেলা, বা হচ্ছে আমি যখন লিখবো যেন পড়ে বুঝতে না পারে আমি এআই দিয়ে লিখেছি, ওইটুকু টুইকটুকু করা, যে লেখার পর একটু হিউম্যানাইজ করি, কয়েকটা লাইন একটু ঠিকঠাক করি। এআই অবশ্যই ইউজ করা উচিত, কারণ হচ্ছে এআই খুব ভালো গ্রামার কারেক্টিং করে, প্রুফ রিডিং করে, এবং হচ্ছে অনেক সময় অনেক কথা আমরা সুন্দর করে বুঝাই বলতে পারি না, সেটা এআই খুব সুন্দর করে ফর্মালাইজ করে লিখে ফেলে। তো এআই ব্যবহার করবো না তা না, কিন্তু এমনভাবে করবো যেন কেউ বুঝতে না পারে, বা হচ্ছে মানে একদম টু নেইভ যেন না হয়ে যায়, যেন দেখেই বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে এটা তো চ্যাট জিপিটির ফ্রি ভার্সন দিয়ে লিখেছে, এরকম টাইপের জন্য না হয়। এবং মানে নিজের থটগুলোকে খুব সুন্দর করে এআই দিয়ে ফ্রেশ করে মানে লিখে আবার ওটাকে কাটাকাটি করে ঠিক করে যেন একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসতে পারি। সো এআই ব্যবহার করা উচিত, সমস্যা নাই। ওরা হবে মানে কারো টাইম নাই এসওপি ওই এআই চেকিং টুল দিয়ে চেক করবে, বাট দেখে যেন মানে মানে বোরিং না হয়, বা হচ্ছে যে জেনেরিক এআই লিখেছে এটা যেন না বোঝা যায়। 2 হচ্ছে একদম চোখ মুখ বন্ধ করে যে এআইকে না বলা যে আমাকে একটা এসওপি লিখে দাও, কারণ ওইটা লিখলে ও তো ওই স্টোরিটা জানে না, ও তো স্টোরির মধ্যে লিঙ্কটা জানে না, ও কানেক্টিং লিঙ্কটাও তৈরি করতে পারবে না। ওই জন্য নিজেকে পুরো ড্রাফটটা লিখতে হবে, লেখার পরে এআইকে দিয়ে হয়তো একটু ঠিকঠাক করা না যেতে পারে, এটাই। আচ্ছা, এই সিভি আর রিজিউমের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, সিভিটা তো মোটামুটি একাডেমিক ক্ষেত্রে বেশি সিভি ব্যবহার করে, রেজুমে মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা মোটামুটি জবের ক্ষেত্রে অনেকে রেজুমে বেশি প্রিফার করে, একাডেমিক ক্ষেত্রে সিভি প্রিফার করে। তো সিভিতে আমাদের মেইনলি সিভিটাই লাগবে বিদেশে পড়াশোনা করতে যেতে চাইলে। তো সিভির মধ্যে আমি কি কি সাজায় রাখবো ওটা আমাকে একটু মাথায় রাখতে হবে, যে আমার একাডেমিক পার্টটা একটু যেন বেশি ফোকাস থাকে সিভিতে একাডেমিক পার্টটা ফোকাস থাকে, ওই সিজিপিএ থেকে শুরু করে একাডেমিক জিনিসপাতি বেশি থাকে। রিজিউমেতে একাডেমিক পার্টটা কম থাকে, এক্সপেরিয়েন্স পার্টটা একটু বেশি থাকে আর কি। ভাই, একটা স্ট্রং একাডেমিক সিভিতে কি কি থাকা উচিত? আচ্ছা, একটা স্ট্রং একাডেমিক সিভিতে কি কি থাকা উচিত, এর উত্তরটা আসলে তোমার তো মানে সবার সিভি তো স্ট্রং হয় না, বা সবার ক্যারিয়ার তো স্ট্রং হয় না। তো এখন কাউকে যদি বললি যে সে হয়তো 4th ইয়ারে আছে বা লাস্ট ইয়ারে আছে, তার ক্যারিয়ার মানে সেভাবে সে তৈরি করতে পারেনি, মানে এর আগে সে হয়তো সেরকম কাজ করতে পারেনি। এখন তাকে যদি বলি যে তোমার এতগুলো পেপার থাকতে হবে, এত কিছু থাকতে হবে, তখন তো সে একটা হীনমন্যতায় ভুগবে যে ঠিক আছে আমার সিভিটা তো স্ট্রং না। তো
আসলে যে কোনো কিছু স্ট্রং বানানো যায়, ইটস অল অ্যাবাউট প্রেজেন্টেশন। মানে যেভাবে এসওপিটা একটা প্রেজেন্টেশন, একটা পেপার সাবমিট করার সময় কিন্তু সুন্দর করে প্রেজেন্টেশন করা অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় যে মানে পেপারটাও যদি আমি সুন্দর করে যদি লিখি, তখন দেখা যায় যে পেপারটা মানে প্রেজেন্টেশনের জন্য অ্যাকসেপ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেকে অনেক ভালো কাজ করে কিন্তু প্রেজেন্টেশন ভালো না বলে হয়তো অ্যাকসেপ্ট হয় না। তো সেই একইভাবে একটা সিভিতেও নিজের স্ট্রং পয়েন্টগুলোকে খুব ভালো মতো ফুটিয়ে তোলা খুব জরুরি। যেমন আমার যদি মানে এক্সপোজার বা এই ধরনের অ্যাডিশনাল কাজকর্ম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি বেশি থাকে, তাহলে আমি ওটা সবার আগে দেখাবো। আমার যদি সিজিপি একটু কম থাকে, তাহলে সিজিপি একটু কম পিছনে দেখাবো। ঠিক একইভাবে কারো যদি রিসার্চ ওয়ার্ক বেশি থাকে, তাহলে রিসার্চ ওয়ার্কটা আমি সবার আগে দেখাবো। কারো যদি অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড বেশি থাকে, তাহলে ওটাও সবার আগে দেখাবো। একই কথা, ও প্রথমেই সবার আগে একবারে যে স্কিম থ্রু করবে, করে যেন প্রথমে সবার আগে মানে আমি কোন জিনিসটা আমি একজন ইউজারকে দেখাতে চাই, তো ওটা মাথায় রাখতে হবে। আর একটা বড় বিষয় হচ্ছে যে এই যে সিভিগুলো যে আমি লিখবো, সিভি আমি কোথায় পাবো? আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, যে প্রফেসরের কাছে অ্যাপ্লাই করছি, বা আমার ফিল্ডের যে প্রফেসররা আছে, এরকম কয়েকটা প্রফেসরকে নেটে সার্চ দিয়ে বের করে তাদের ওয়েবসাইটে যেয়ে, তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই প্রফেসরদের সম্পর্কে ডিটেল লেখা থাকে এবং তাদের সিভি থাকে। তো সেই সিভিটা যদি ডাউনলোড করা যায়, তাহলে বোঝা যাবে যে আমার ফিল্ডের যে প্রফেসর, তারা কীভাবে সিভি লিখছে, তাদের সিভিটা কীরকম। তো ইউজুয়ালি যেটা হয় যে তাদের সিভি ডাউনলোড করলে দেখা যাবে প্রথমে নাম থাকবে, নামের পর দেখা যাবে যে সে কোথা থেকে ব্যাচেলার করেছে, কি করেছে, এরকম থাকে। অনেক ক্ষেত্রে সবার আগে তারা তাদের নিজস্ব রিসার্চ ওয়ার্ক রাখে, এবং কিছু কিছু মানুষজন গ্র্যান্ট রাখে। যে ইউজুয়ালি ইউএসএতে বা বাইরের দেশে ওরা বিভিন্ন প্রজেক্টে যেহেতু কাজ করে, ওরা গ্র্যান্ট নিয়ে আসে। মানে হয়তো একটা রিসার্চ প্রজেক্টের জন্য বিভিন্ন সরকারি অর্গানাইজেশন থেকে গ্র্যান্ট দেয়, ওই গ্র্যান্টের টাকা দিয়ে তারা স্টুডেন্ট আনে বা রিসার্চগুলো করে। তো গ্র্যান্টগুলো তারা আগে লিখে, তারপরে রিসার্চ ওয়ার্ক লিখে। কেউ কেউ কোনো একটা জার্নালের এডিটর হিসেবে কাজ করে, তারা এডিটর হিসেবে কী কী কাজ করছে সেটা আগে লিখে, তারপরে কী কী কাজ করেছে জার্নালের কাজগুলো জার্নাল আগে লিখে, কনফারেন্স আগে লিখে। সো একই কথা, আমি যখন লিখবো, আমি যখন সাজাবো, আমার ক্যারিয়ারের যত স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো আমি আগে দেবো, আমার ক্যারিয়ারের দুর্বল পয়েন্টগুলো আমি পরে দেবো, দিয়ে এরকম সুন্দর করে সাজাবো। মোটামুটি 2 পেজের সিভি অ্যাটলিস্ট এই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া উচিত। সিভিতে কিন্তু অনেক কিছু দেওয়া যায়। সিভিতে এরকমও দেওয়া যায় যে আমি কি কি ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, আমি কি কি সেশন অ্যাটেন্ড করেছি, এগুলো কিন্তু দেওয়া যায়। সো কিন্তু দেখা যায় যে অনেকে এগুলো দেয় না। মানে আমার সিভিতে লেখার মতো কিছু নাই, আমি তো যাই না, আমার শুধু ব্যাচেলার আছে আর মাস্টার্স আছে, আর কিছুই নেই, আমি কিছুই করিনি, কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এখন তো আমায় কিছু একটা দিতে হবে। সো ওইভাবে দেওয়া, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ক্যাম্পাসে অনেকেই ক্লাবে কাজ করে, বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে। সমস্যা হচ্ছে ওরা জাস্ট অমুক ক্লাবের অমুক পদে কাজ করেছে, এটুকু দিয়ে শেষ করে দেয়। এইটা না মানে কোনো মেজারেবল কেপিআইয়ের মধ্যে আসে না, ও কিছু বুঝতে পারে না। বিকজ ক্লাবগুলোর পদবি তো অনেক বড় বড় থাকে, আমি তো চাইলেই একটা এরকম বড় একটা নাম দিয়ে একটা বড় পদবি দিতেই পারি। ওখানে আসলে লেখা দরকার যে এটা হচ্ছে অমুক প্রজেক্ট, অমুক প্রজেক্টে অমুক ক্লাব, এই ক্লাবে এই কাজ হয়, আমি এই জায়গাতে এটুকু কাজ করেছি। মানে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো সিভি থেকেও যেন ইম্প্যাক্টটা খুব সুন্দর করে বোঝানো যায়। দিন শেষে বুঝাইতে হবে যে আমি খুব ছোট একটা কাজ করি আর বড় একটা কাজ করি, সেটার ফলে আমি এই জায়গাতে এই ধরনের কাজ করছি। একটা হচ্ছে যে যতটা কোয়ান্টিফায়েবল হওয়া যায়। আমাদের বাংলাদেশের মানুষজন আমরা খুব জেনারেলাইজ কথাবার্তা বলি, অনেক বড়, অনেক বিশাল, অনেক কিছু করে ফেলেছি। এরকম না করে যে আমি এটুকু করছি, এই কয়টা করছি, এইভাবে করছি, যতটা কোয়ান্টিফায়েবল নাম্বারে বলা যায়। মানে ওটা যে সবসময় সত্য হতে হবে এমন না, একটু যদি একটু বাড়াইটাও বলা যায় সমস্যা নাই, কিন্তু একটু সুন্দর করে বলা আর কি, এটাই। ভাই আবার আসি লো সিজিপিএ নিয়ে। এখন যাদের সিজিপিএ লো, তাদের ক্ষেত্রে সিভিটা কিভাবে স্ট্রং করা যায়? আচ্ছা, সিজিপিএ লো এর ক্ষেত্রে আসলে সিজিপিএ বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে না খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, মানে খুব ক্লাসিক্যাল একটা ফ্যাক্টর। যদি ফান্ডিং একটু কম পড়ে, ফান্ডিং এ যদি একটু চাপ পড়ে, ঘুরে ফিরে দেখা যাবে যে সিজিপিএ তে আবার টান দিবে যে না, তো একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে কিছু কিছু ইউনিভার্সিটি ওই আমাদের ওই ক্লাসিক থিওরির মতো যে সিজিপিএটা একটা মানে বড় প্যারামিটার, ওরা সিজিপিএ দেখে সব ঠিক আছে, সিজিপিএ দেখে বাদ দিয়ে দিল। তো অনেকগুলো বাদ দিয়ে দেয় অনেক জায়গাতে, আবার অনেকে আবার তারপরেও কিন্তু টিকে থাকা যায়। তো সিজিপিএ বাদে আর যা যা স্ট্রং পয়েন্ট আছে, আমার যদি সিজিপিএ খারাপ থাকে, আমি কখনোই আমার মানে একাডেমিক ক্রেডেনশিয়ালগুলোকে আমি সবার আগে দেবো না, পরে দেবো। এবং হচ্ছে আমি অ্যাডিশনাল কী কী কাজ করেছি, এবং হচ্ছে আমার যদি জিআরই থাকে, জিআরই স্কোরটা আমি আগে দেবো। তারপরে হচ্ছে আমার যদি অ্যাডিশনাল রিসার্চ পেপার থাকে, সেগুলো আমি অনেক আগে দেবো। সো খুব স্বাভাবিকভাবে আমি হয়তো কোনো একটা ল্যাবে কাজ করছি, যে ল্যাবটা একটা জিনিস নিয়ে কাজ করতেছে, সেই কাজের সাথে আমার কাজে অনেক অ্যালাইনমেন্ট আছে, ওই রিলেটেড পেপারগুলো
সবার আগে আমি দেবো। আমি রিসার্চ এক্সপিরিয়েন্সে কাজ করছি আর এই হিসাবে এই প্রজেক্টে, ওগুলো আমি আগে তারপরে দেবো। আমার হয়তো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, ইন্ডাস্ট্রিতে আমি জব করছি, এখানে এখানে এটা আমি করছি, ওটা আমি আগে দেবো। প্রজেক্ট আমি করছি, সো আমার অ্যালাইনমেন্টের জিনিসগুলো আমি আগে দিয়ে তারপরে আমি একাডেমিক ক্রেডেনশিয়ালটা পরে দিলাম। তখন যে রিডার সেও তো মানে ওপরটা পড়তে দেখছে, আচ্ছা এত এক্সপিরিয়েন্স আছে, সিজিপি একটু খারাপ, সমস্যা নেই, প্যারা নাই। তো এটা হচ্ছে এক নাম্বার। কিন্তু খুব টপ স্কুলগুলোর কিছু কিছু ক্লাসিক রুলস থাকে যে না আমরা এসব করি না, আমাদের সিজিপিএ দরকার, বা মানে কিছু কিছু জায়গাতে আসলে সিজিপিএর জন্য বাদ পড়ে যায়। তবে ওটা একটা মানে লাক। তবে এর মধ্যেও মানে সিজিপিএ খারাপ হওয়া মানে যে জীবন শেষ তা না। ট্রাই আউট করলে ইনশাল্লাহ ভালো জায়গাতে মানে এক্সপিরিয়েন্স দিয়ে সাথে অন্য কিছুকে দিয়েও সুন্দর করে দেওয়া সম্ভব। তো আমি বলবো যে সিজিপিএ যদি খারাপ হয়ে যায় তাহলে আসলে সিজিপিএর সাথে রিলেভেন্ট যেসব ব্যাপারগুলো আছে, যেটাকে একটা মানে ওটার বদলত হিসেবে যে আমি ওই টাইমে সিজিপিএটা খারাপ হয়েছিল, কারণ কি ছিল, কারণ ছিল আমি হয়তো ইন্ডাস্ট্রিতে জব করেছি, আমি এই জায়গায় কাজ করছি, তো ওইটাকে সুন্দর করে ফুটায় তোলা আর কি। আচ্ছা ভাই, রিকমেন্ডেশন লেটার নিয়ে অনেক রকম কনফিউশন থাকে, তো এই ক্ষেত্রে আসলে রিকমেন্ডেশন লেটারটা কি? আচ্ছা, রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে এরকম যে আমি আমার যে সব জায়গাতে কাজ করেছি, আমি যাদের সাথে কাজ করেছি তাদের থেকে আমার একটা ফিডব্যাক নেওয়া। তো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা আমেরিকাতে খুবই ইম্পর্টেন্ট। আমেরিকাতে সব সময় যে কোনো মানুষের সারা জীবন ধরে রিকমেন্ডেশন লাগবে। নট লাইকলি যে মাস্টার্স পিএইচডিতে রিকমেন্ডেশন শেষ, তারপর আমি পিএইচডি শেষ করার পর যদি আমি জবে যাই আমার এক্স প্রফেসরের কাছ থেকে আমার রিকমেন্ডেশন লাগবে। আমি যদি জব শিফট করে আমি যদি আরেকটা ইউনিভার্সিটি টিচার হয়ে যাই, আমেরিকার কোনো একটা ইউনিভার্সিটি টিচার হই, তখনও আমার রিকমেন্ডেশন লাগবে। সো প্রত্যেকটা মানুষের আমেরিকার কালচারটাই এরকম যে রিকমেন্ডেশন প্রত্যেকের সারা জীবন লাগবে। সে শুধু যে এমন না যে প্রফেসরের রিকমেন্ডেশনই লাগবে, আমি যে কোয়ার্কের সাথে কাজ করছি কোয়ার্কের রিকমেন্ডেশন, এবং এই রিকমেন্ডেশনগুলো খুব ম্যাটার করে। যদি খুব ভালো মানুষের থেকে রিকমেন্ডেশন নেওয়া যায় তাহলে আসলে খুব ভালোভাবে মানে ম্যাজিকের মতো কাজ করে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই। আমাদের এক স্যার ছিল, উনি হচ্ছে উনি ডিন ছিল এক সময়, এবং উনি হলো একটা ইউনিভার্সিটি থেকে পাশ করা মানে মাস্টার্স করে আসা। তো উনি তো ওই সময় হঠাৎ করে ডিন হয়। তো আমি ভাবছিলাম আমি সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি সুইডেনের। তো ওই সময় আমি ওনার ওই ইউনিভার্সিটির জন্য মানে উনি ওই ইউনিভার্সিটি থেকে পাশ করা ছিল। তো আমি ওনার থেকে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য জাস্ট হচ্ছে ওই ইউনিভার্সিটির রিকমেন্ডেশন নেই। ওটার নাম ছিল কেটিএইচ রয়্যাল, সুইডেনের। তো আমাদের এক স্যার, উনিও কেটিএইচ রয়্যাল থেকে পাশ করা, রিসেন্ট ডিন হয়েছিল তখন। তখন আমি বললাম স্যার আমাকে একটা রিকমেন্ডেশন দেন, আমি তো এখানে অ্যাপ্লাই করতেছি। তো ওনার বাংলাদেশের রিকমেন্ডেশন কালচার কী হয় যে আমরা নিজেরাই লিখি, লেখার পরে স্যারদেরকে দেখাই, স্যাররা রিভিউ করে ঠিকঠাক করে আচ্ছা ঠিক আছে। তো আমি লিখছিলাম আর কি, মানে ইটস অল অ্যাবাউট সেলিং ইয়োর সেলফ। সো আমি এরকম করে লিখছিলাম যে আমি এখান থেকে মানে স্যারের হয়ে আর কি, যে আমি এইখানে পড়াশোনা করছি, পড়াশোনা করার পর আমি এই করছি, আমি এখন ডিন হয়েছি। সো রুহুল ছেলেটা ভালো, রুহুলও ওই পাথরেতে আছে, রুহুলকে নেওয়া উচিত, ও খুব ভালো ছেলে, আমার সাথে এই জায়গায় কাজ করছে। সো তখন ওই ইউনিভার্সিটি কিন্তু আমার চান্স হয়ে যায়। তো রিকমেন্ডেশন হ্যাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা তো একটা আমেরিকাতে মানে একটা ইউনিভার্সিটির ডিন থেকে, একটা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট থেকে যদি রিকমেন্ডেশন নেওয়া যায়, প্রেসিডেন্ট মানে হচ্ছে ভিসি, আমাদের ভিসি ইকুইভ্যালেন্ট আর কি। সো তাহলে খুবই ভালো, মানে যত উপর থেকে নেওয়া যায়। হ্যাঁ, নিজের সুপারভাইজার রিকমেন্ডেশন খুবই ইম্পর্টেন্ট, যে আমি যার সাথে কাজ করছি ব্যাচেলারে বা মাস্টার্সে, সে সুপারভাইজার আমার সম্পর্কে কী রিকমেন্ডেশন দিচ্ছে। কিছু কিছু জায়গাতে একাডেমিক পর্যায়ে একদম বলাই থাকে যে তোমার তিনটা রিকমেন্ডেশন লাগবে, তিনটা রিকমেন্ডেশন মধ্যে দুইটা অ্যাটলিস্ট সুপারভাইজার থেকে দিতে হবে, একটা হয়তো অ্যাডিশনাল তুমি দিবা। কোনো জায়গাতে বলেই দেয় তিনটাই তোমার প্রফেসর বা এরকম টাইপের মানে একাডেমিক মানুষজন লাগবে। অনেক ক্ষেত্রে যারা রিসার্চ করে, রিসার্চ কোলাবোরেটর থাকে, কাইন্ড অফ হচ্ছে হয়তো মানে সিনিয়র কোনো রিসার্চার বা কোনো একজন কোনো একটা ল্যাবে কাজ করছে, তার থেকেও নেওয়া যায়। তবে আমরা যারা বিদেশে পড়াশোনা করছি, এরকম পিএইচডি স্টুডেন্ট, আমরা রিকমেন্ডেশন দিলে সেটা খুব একটা কাজে লাগবে না। মানে মোটামুটি স্টেবল কোনো একটা পর্যায়ে থাকতে হবে, এরকম কারো রিকমেন্ডেশন লাগবে। যেমন হয়তো ইন্ডাস্ট্রিতে জব করতেছে, না হলে ইন্ডাস্ট্রিতে আমার সুপারভাইজার ছিল, মানে আমার বস ছিল, এরকম টাইপের। অথবা হচ্ছে যে সে কোনো না কোনো রিসার্চ ল্যাবে রিসার্চার এক্সিকিউটিভ হিসেবে কাজ করে। মানে মেন কাহিনী হচ্ছে পিএইচডি স্টুডেন্টের থেকে আবার রিকমেন্ডেশন নিলে হবে না। অনেকে আমার কাছে রিকমেন্ডেশন চাই, বলে ভাই আমাকে রিকমেন্ডেশন দেন। তো আমাদের রিকমেন্ডেশন কিন্তু আবার কাজ করবে না, কারণ আমরাও আসলে স্টুডেন্ট। তো যদি আমি পিএইচডি শেষ করি, তারপরে কোথাও জব করি, তখন সেটা আবার নেওয়া যাবে, নিজেদের প্রফেসরদের থেকে নেওয়া যায়। তো আমাদের দেশে কি হয়, আমাদের দেশের রিকমেন্ডেশন অনেক জেনেরিক হয়ে যায়। আমাদের দেশের জেনারিক রিকমেন্ডেশন বলতে এক হচ্ছে আমরা সেভাবে লেখার মতো কিছু পাই না, এবং আজকাল তো চ্যাটজিপিটি দিয়ে আমরা খুব বড় বড় রিকমেন্ডেশন লিখি। রিকমেন্ডেশন আবার এত বড়ও লেখা উচিত না, আবার খুব ছোটও লেখা উচিত না। আমেরিকান রিকমেন্ডেশনগুলো খুব জেনেরিক হয়। আমি আমেরিকার কিছু রিকমেন্ডেশন দেখছি এরকম টাইপের, যে আমি রুহুলকে
অমুক দিন থেকে চিনি, রুহুলের সাথে আমার রাস্তায় দেখা হতো, রুহুলের সাথে আমার কফি খেতে যায়, এই আড্ডা হয়েছে, রুহুল এটা ভালো, ওর এই ধরনের নলেজ নলেজ খুবই ভালো, ও ফিউচারে এই জায়গাতে এইভাবে ভালো করবে। একদম আমেরিকানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ওই মানুষটাকে তুমি কি চিনো, কিভাবে চিনো, ওর সম্পর্কে তুমি বলো, একদম জেনেরিক যেরকম রিকমেন্ডেশন দেয় এরকম এক প্যারাগ্রাফ রিকমেন্ডেশন ওরা দেয়। সো ওদের রিকমেন্ডেশনগুলো খুবই লেজিট টাইপের হয়। তো আমাদের দেশে এখন আমরা বলবো যে তাহলে হ্যাঁ আমি কি করে রিকমেন্ডেশন লিখবো? তো প্রথমত হচ্ছে আমি সাজেস্ট করব এমন জায়গা থেকে রিকমেন্ডেশন নিতে যার যার থেকে রিকমেন্ডেশন নেওয়া তোমার জন্য সহজ। কারণ হচ্ছে যে তুমি হয়তো 8টা 10টাতে অ্যাপ্লাই করবা, তো 8টা 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটির পোর্টালের জন্য কিন্তু মানে তোমার রিকমেন্ডেশন রিকোয়েস্ট পাঠাতে হবে ওই টিচারের কাছে বা ওই মানুষটার কাছে, সে ঢুকে 8-10টা পোর্টালে তোমার রিকমেন্ডেশন দিবে। তো এটা কিন্তু মানে ওনাকে বিরক্ত করা বারবার। সো যদি এরকম হয় তুমি একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, তাহলে তুমি ভাগ করে ফেলো যে আমি ওনার থেকে 5টা নেবো, ওনার থেকে 5টা নেবো। কারণ প্রত্যেক ইউনিভার্সিটিতে তোমার যদি 3টা করে লাগে তাহলে 15টা রিকমেন্ডেশন লাগতেছে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সো হয়তো সব জায়গাতে 3টা লাগে না, কোথাও 2টা লাগে। ইউরোপে আবার কিছু কিছু ক্ষেত্রে রিকমেন্ডেশন কালচারটা ফ্লেক্সিবল, যে অনেক ক্ষেত্রে হয়তো তুমি রিকমেন্ডেশন একটা নিয়ে নিয়েছো, সেটা স্ক্যান করে তুমি মেল করে দিতে পারতেছো। আর আমেরিকাতে জিনিসটা একদম স্ট্রিক্ট, যে তোমাকে মানে যার থেকে রিকমেন্ডেশন নিবে তুমি তার কাছে রিকোয়েস্ট পাঠাবা, সে পোর্টালে ঢুকে রিকমেন্ডেশনটা আপলোড করবে। রিকমেন্ডেশনটা তার নিজস্ব লেটার হেডে হইতে হবে এবং সেটা তার অর্গানাইজেশনাল ইমেল থেকে যাইতে হবে, যেমন amin@ruac.bd বা amin@marshall ইউনিভার্সিটি, মানে ওইটা যেন মানে অর্গানাইজেশনাল ইউনিভার্সিটি হয়। এটা হচ্ছে 1 নম্বর, মানে ইমেল হয় যাতে ওরা বুঝতে পারে যে তুমি পাঠাইছে, বা অর্গানাইজেশন ইমেল, পার্সোনাল ইমেল হলে হবে না। আর হচ্ছে লেটার হেডে ওটা থাকতে হবে। এখন হচ্ছে তাহলে হচ্ছে প্রথমে স্যারদেরকে ফিক্স করা, স্যার হোক, সুপারভাইজার হোক, বস হোক, যাই হোক, তার সাথে যেন ফ্লেক্সিবল একটা সম্পর্ক থাকে। কোওয়ার্কার হলেও যেন মানে আমার থেকে উপরে, যে আমাকে জাজ করে একটা কমেন্ট দিতে পারবে, এরকম টাইপের। 2 নম্বর হচ্ছে যে আচ্ছা এবার হলো তার থেকে আমি রিকমেন্ডেশন নিব, এখন তার সাথে আমার কি কি ইন্টারাকশন হয়েছে, পাস্ট ইন্টারাকশন কি কি হয়েছে সেই সবকে প্রপারলি মনে করা। তো ইউজুয়ালি বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যাদেরকে চিনি জানি বা যারা লেখে, ঘটনাটা এরকমই হয় যে আমাদেরকে রিকমেন্ডেশনটা লিখতে হয়, লিখে তার কাছে যে বলতে আছে আমি ড্রাফট লিখছি, আপনি একটু আমার হয়ে রিকমেন্ডেশনটা একটু দেখেন, ঠিকঠাক থাকলে নাহলে আপনি লিখেন। তো বাংলাদেশে কালচারটা এরকম যে বলে তুমি লিখে আনো, আমি ঠিকঠাক করে দেবো। তো তাহলে আমি তার হয়ে তার চোখে নিজেকে কিভাবে দেখি, ওইভাবে দেখে লিখতে হবে যে আমার সাথে এই এই কাজ করছে, এই কাজে এটা এটা এইভাবে করছিল, এই কাজে এটা এটা এইভাবে করছিল। সো সুপারভাইজারের সাথে আমাদের একটা বড় লেখা একটা জায়গা থেকে, বিকজ সুপারভাইজারের সাথে আমাদের মানে আমরা যেহেতু একটা কাজ করি, ইউজুয়ালি ব্যাচেলারের কাজ বা মাস্টার্সের কাজটা থাকে, ওই কাজের উপর সুপারভাইজারটা লেখা যায়। কিন্তু এর বাইরে কি, এর বাইরে তো দেখা যায় যে কেউ যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, তাহলে সেই জায়গা থেকে যদি কানেক্ট করে নেওয়া যায়। কিন্তু ক্যাম্পাস ক্লাবের সিনিয়ররা তো সবাই স্টুডেন্ট, তো তখন স্টুডেন্টদের ইয়াগুলো খুব একটা কাজ করে না। টিচারদের থেকে যদি নেওয়া যায়, অ্যাডিশনাল টিচার, যে অমুকের সাথে আমি এই কোর্স করাইছি, এই কোর্সে ও ভালো করছে, এই কোর্সে ও এই ধরনের অ্যাডিশনাল অ্যাক্টিভিটি দেখাইছে, এটা হতে পারে। নিজের ডিপার্টমেন্টের চেয়ারম্যান থেকে নেওয়া যায়, যে ও যখন ডিপার্টমেন্টে ছিল তখন হয়তো এই কম্পিটিশনে এই প্রাইজ পাইছে, এটা করা যায়। অনেক সময় আমরা ডিপার্টমেন্টাল বিভিন্ন ইভেন্ট করি, ইভেন্ট অর্গানাইজেশন থেকে শুরু করে, তো সেগুলোকে সামহাও কানেক্ট করা যায়। ও যখন ডিপার্টমেন্টে ছিল অ্যাক্টিভ অনেক, ওই ক্লাবে কাজ করতো। সো যে কোনোভাবে হোক ওটাকে একটা সামহাও একটা স্টোরির মতো বানাইতে হবে। রিপিটেটিভ হয়ে গেলে হবে না। আমি 3টা রিকমেন্ডেশন নিজেই নিজের জন্য যেহেতু লিখছি, তো 3জনের ভাষা আবার যেন সেম না হয়ে যায়, যেন মনে না হয় আমি 3জনেরটা লিখেছি। সো এটা একটু ইম্পর্টেন্ট। সো যতটা জেনুইন, যতটা মানে ট্রু বানানো যায় আর কি। হ্যাঁ, সবচেয়ে ভালো হতো যদি আসলে মানুষদের থেকে তারাই আমাদের জন্য লিখে দিত, বাট তারা আসলে লেখে না, বাংলাদেশের কালচারটা ডিফারেন্ট। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে সুন্দর করে রিকমেন্ডেশনটাকে তৈরি করা। আর যদি বিদেশি মানে ওই যে বললাম যে টাচটা, যে রিকমেন্ডেশন দিচ্ছে তার সাথে ওদের কানেকশন কতটুকু, যদি ওইভাবে কানেক্ট করে করে করা যায়, যে এক্স অ্যালামনাই বা তাদের সাথে পরিচিত, তাদের সাথে অ্যালাইনমেন্ট আছে, তাহলে আবার রিকমেন্ডেশনটা অনেক ভালো কাজ করে। ভাই সবশেষে পুরো প্যাকেজ, রিকমেন্ডেশন লেটার, এসওপি, সিভি, এই সব মিলিয়ে একটা স্ট্রং অ্যাপ্লিকেশন কিভাবে করা যেতে পারে? আচ্ছা, তাহলে আমি যখন অ্যাপ্লাই করব, তাহলে হচ্ছে আগে থেকে কিন্তু আমার প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কত তারিখে অ্যাপ্লাই করছি, আমার ডেডলাইন কবে, আমি রিকমেন্ডেশনটা যে নিব তার জন্য কিন্তু মানে আমার যদি অ্যাপ্লিকেশনের ডেডলাইন থাকে 15 তারিখ, আমার পুরো পোর্টালে সাবমিট করে দিতে হবে 7 তারিখ বা 8 তারিখের মধ্যে। দিয়ে আমি রিকমেন্ডেশন রিকোয়েস্ট নিব। বাংলাদেশে কি হয় যে আমি রিকমেন্ডেশন রিকোয়েস্টটা পাঠিয়ে দিয়েছি তার ইমেইলে, তারপরে হচ্ছে ইউজুয়ালি
তার কাছে আমাকে যেতে হবে, হয়তো আমাদের ভার্সিটিতে স্যার হলে কি হয় যে স্যারের কাছে যে স্যার আপনাকে রিকমেন্ডেশন রিকোয়েস্টটা পাঠাইছি, বা তাকে ফোন দিয়ে বলা। ইউজুয়ালি আমরা স্যারের কাছে যাই, যেয়ে দেখা যায় স্যারের রুমে বসে স্যার পোর্টালে একটু ঢুকে দেখেন এখানে হচ্ছে এটা এটা পাঠাইছি, তা আপনি একটু রিকমেন্ডেশনটা দিয়ে দেন। মানে বাংলাদেশে তো যে আসলে করে নিয়ে আসতে হয়। সো বা তাকে আমাদের একটা সময় দিতে হবে। সো ইউজুয়ালি যেন আমাদের হাতে 7 থেকে 10 দিন যেন থাকে, তাকে প্রথমে একবার বলা, 2-3 দিন পর একবার মনে করে দেওয়া, ডেডলাইনের আগে 2 দিন আগে বলে স্যার ডেডলাইন আছে 2 দিন আগে আপনি একটু সাবমিশনটা দিয়ে দিন, কারণ তোমার রিকমেন্ডেশনের জন্য যেন একটা মানে অপরচুনিটি যেন মিস না হয়ে যায়। সো রিকমেন্ডেশনের জন্য অবশ্যই 7 থেকে 10 দিন আগে তোমাকে পোর্টালে সাবমিট করতে হবে। সো যদি ডিসেম্বরের 15 তারিখে তোমার অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে, অবশ্যই ডিসেম্বর 1 তারিখে তোমাকে সাবমিট করে দিতে হবে। ডিসেম্বর 1-এর যেটা, সেটা অবশ্যই নভেম্বর 15-এর মধ্যে তোমার সাবমিশন হওয়া চাই। তাহলে তার আগে তোমার এসওপি সাবমিট করতে হবে, সিভি সাবমিট করতে হবে। তো সিভি রেডি করার জন্য কি কি থাকা লাগবে? সিভির জন্য আইএলস, জিআরই সব রেডি করে ফেলতে হবে। প্রত্যেকটা সার্টিফিকেট আমার রেডি থাকা লাগবে। সার্টিফিকেট নিয়ে যদি আমি এমওআই ব্যবহার করি, তাহলে এমওআই গুলো নিয়ে ফেলা, নিয়ে সব গুছিয়ে সিভিটাকে সুন্দর করে ফেলা। পেপার টেপার যেগুলো পাবলিশ হয়ে গেছে সেটা আপডেট করতে থাকা, আর সিভিটাকে কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকা, মানে মাসে মাসে কাজ হতে থাকা, এবং তার সাথে সিভিটাকে কন্টিনিউয়াস আপডেট রাখা। এটাতে কি হয়, নিজে কতটুকু কাজ করলাম মাসে এটাও দেখা যায়, আবার মানে সিভিটা একটা আপডেটের মধ্যেও থাকে, তাহলে মানুষ বুঝে যে ও কন্টিনিউয়াস প্রোগ্রেসে কাজ করছে। সিভি তাহলে সিভি ঠিক করার জন্য এর সাথে আমি যে সার্টিফিকেট ইভ্যালুয়েশন যদি করতে হয়, যে আমার বাংলাদেশ সার্টিফিকেটের সাথে মানে মিল হচ্ছে না আমেরিকাতে বা বিদেশে, তো সেই অথরিটি যদি কোনো এভ্যালুয়েশন করে রাখা লাগে, তাহলে সেই এভ্যালুয়েশনটাকেও সিভিতে অ্যাড করে রাখা। আমার যে রেজাল্টগুলো পাওয়া, সেই রেজাল্টগুলো নিয়ে ফেলা, নিয়ে একদম সিভি রেডি। এখন হচ্ছে বাকি থাকে এসওপি। তো এসওপিটা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা ল্যাবের জন্য পার্সোনালাইজড করে লেখা উচিত। যদিও আমরা যখন লিখি তখন আমাদের জেনারেলাইজেশন হয়ে যায়, আমরা একই কন্টেন্ট বারবার লিখে ফেলি, বা একই টাইপের স্টাইলকে বারবার ওই কুমিরের গল্পের মতো লেজ কাটা কাটা কাটার মতো আমরা ওই একই রিপিট করে ব্যবহার করতে চেষ্টা করি। ওটাকে যত কম করা যায়। সো আমি যদি সিলেক্টিভলি চিন্তা করি যে আমি 10টাতেই অ্যাপ্লাই করবো, তাহলে 10টা প্রোগ্রামের জন্য 10টা এসওপি লেখা কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং না। সো 10টা প্রোগ্রামের জন্য 10টা এসওপি দরকার হলে 10 ভ্যারিয়েন্টে লেখা উচিত। আর একটা হচ্ছে কিছু কিছু জায়গাতে থাকে কি এরকম যে এক পাতার মধ্যে এসওপি লিখতে হবে, তো আমরা তখন কি করি, জোর করে একটা 2 পাতা বা 2.5 পাতার এসওপিকে চ্যাটজিপিটিকে বলি যে ওটাকে 1 পাতায় বানায় দাও। তখন না এসওপিটার কোনো প্রাণ থাকে না, নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলবো যে একটা ছোট এসওপি লেখা উচিত, একটা বড় এসওপি লেখা উচিত। যে বড় এসওপিটা বড়োর জন্য ঠিক আছে, বা 2 পাতার জন্য, একটা ছোট 1 পাতার জন্য লেখা। সো যখন আমি ছোটকে ছোট টার্গেট করে লিখবো তখন না ওটা সুন্দর লেখা হয়, কিন্তু বড়কে ছোট করতে গেলে ওটা নষ্ট হয়ে যায়, কোনো প্রাণ থাকে না। তো এটা মাথায় রাখা। তো আমার সিভি এসওপি সব ডান, আমার সার্টিফিকেটগুলো আপলোড করা ডান, সব সার্টিফিকেট আমি নিয়ে ফেলেছি, কপি স্ক্যান করে রেডি করে রাখছি। পোর্টালে ঢুকলাম, পোর্টালে একটা নির্দিষ্ট স্টাইল আছে অ্যাপ্লাই করার, নাম থেকে শুরু করে এর আগে আমার পাসপোর্ট আছে, পাসপোর্ট নেওয়া হয়ে গেছে, পাসপোর্ট রেডি, পাসপোর্টের স্ক্যান কপি রেডি, সব ডাটা আমি এন্ট্রি করে ফর্মে সব সাবমিট করব, আমার প্রিভিয়াস এডুকেশন এক্সপিরিয়েন্স দিব, তারপরে হচ্ছে সিভিএসওপি সব আপলোড করে ফেলবো, রিসার্চ স্টেটমেন্ট যদি আপলোড করতে হয় আপলোড করে ফেলবো, রেফারেন্সে তাদেরকে অ্যাড করব, রেফারেন্স দিয়ে পেমেন্ট করে দিয়ে, পেমেন্টের জন্য তো আইদার কারো হেল্প নিয়ে কার্ডে দিয়ে পে করতে হবে, অথবা নিজের বিদেশের পে করার মতো এরকম ভালো একটা পাসপোর্ট সহ একটা কার্ড থাকা লাগবে। বাংলাদেশে ইবিএল অ্যাকোয়া কার্ড দিয়ে হয়, বা যে কোনো কার্ড দিয়ে হয় আর কি, মোটামুটি বিদেশে পে করার মতো পোর্টাল থাকলেই হলো। সো ওই ডলারটা লোড করে রেখে আমি অ্যাপ্লাই করে ফেললাম। অ্যাপ্লাই করার পর ইউজুয়ালি পোর্টাল আমাদেরকে 7 থেকে 10 দিন, মানে ডেডলাইন পর্যন্ত রিকমেন্ডেশন সাবমিট করা যেতে পারে। তারপরে আমি রিকমেন্ডেশনটা নিয়ে, এই হলো একটা অ্যাপ্লিকেশন পুরো সাবমিটের প্রসিজার। এটা হতো এই পুরো জিনিসটা আমাদের ওইভাবে টাইমটা মেনটেন করে আর কি হচ্ছে করা উচিত। কারণ এরকম অনেকেই থাকে যে হয়তো বুঝে না বা ভুলভাল করে ফেলে, দেখা যায় টাকাও পে করছে, সব কিছু করছে, বাট রিকমেন্ডেশন প্রফেসর ভুলে গেছে বা দেয়নি। এটা অনেকের কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর অপরচুনিটি হারায় যায়। সো এটা মাথায় রাখা আর কি। তো এই মোটামুটি আর কি স্ট্র্যাটেজি। বাকিটা আসলে করতে করতে হবে। সবাইকে আমি বলবো একটু সময় নিয়ে করতে, প্রথম বছরই খুব হাই হোপস না রাখতে। মোটামুটি হাতে 3 বছর সময় নিয়ে প্রথমবার অ্যাপ্লাই করলে প্রথমবার শিখা হয় যে কীভাবে অ্যাপ্লাই করলাম, পরের বার হয়তো বা দেখা যায় যে এইভাবে না করে এইভাবে করলাম। মানে এই স্টেপটা আসলে খুব কন্টিনিউয়াস একটা লার্নিং জার্নি। কেউ হয়তো প্রথমবার একটা প্রফেসরের কাছে ইন্টারভিউতে বাদ পড়ে যায়, কিন্তু পরের ইন্টারভিউটা অনেক ভালো হয়, কারণ প্রথম ইন্টারভিউতেও ভুলগুলো বুঝে। তো এরকম আসলে এই জার্নিটা কন্টিনিউয়াস জার্নি, ওইটা মাথায় রেখে আসলে সবাইকে ট্রাই আউট করে যাওয়া উচিত। ধন্যবাদ রুহুল আমিন ভাইকে। আজ আমরা অ্যাপ্লিকেশন বিল্ড আপ করা শিখলাম, কিভাবে নিজের প্রোফাইলকে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটা জানলাম। আজকের এপিসোডটির সহযোগিতায় আছে AM গ্লোবাল পাথওয়েজ। আপনারা যারা হায়ার স্টাডির পুরো জার্নিটা সঠিকভাবে প্ল্যান করতে চান, ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত, তারা আজই যোগাযোগ করুন AM গ্লোবাল পাথওয়েজের সাথে। পরবর্তী এপিসোডে থাকছে ইন্টারভিউ, ইমেইল এবং অফার লেটার সম্পর্কে। দেখতে চোখ রাখুন RUSC সাইকাস্টের পরবর্তী এপিসোডে।